আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা। আজকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট কিছু জবের বিজ্ঞাপন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব এবং সেই জবগুলোতে কিভাবে আবেদন করবেন। বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য দেশ থেকে বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, যাদের এইটার আইন বিষয়ক পড়াশোনা আছে, আইন বিষয়ক কাজের অভিজ্ঞতা আছে এবং জবের বিজ্ঞাপনটিতে যা চাওয়া হচ্ছে সেটি যারা পূরণ করতে পারবেন। শুরুতে একটু বলে নেই, ১ নাম্বার হচ্ছে কানাডার জব মানেই হলো ১০০% যোগ্যতা দক্ষতা নিয়ে আপনাকে আবেদন করতে হবে। ৯৯ ভাগ নিয়ে করলেও হবে না। এটা যাদের বেলায় প্রযোজ্য তারা দয়া করে এটা মনে রাখবেন। কানাডার জবের একটা বিজ্ঞাপন মানেই হচ্ছে আপনার এনওসি জানতে হবে, আপনার ইসি এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট লাগবে, আপনার আইএলটিএস এর জিটির একটা মোটামুটি ৫ এর উপরে স্কোর থাকলে আপনি সেফ, ঠিক আছেন। কেনেডিয়ান স্টাইলে আপনার কভার লেটার, আপনার প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে, ইন্টারভিউতে বসতে হবে। এগুলো প্রক্রিয়া সব কিন্তু পূরণ করতে হবে এবং জবের অফারটা আপনি যখন পাবেন, সাথে এমপ্লয়ার বাই ল এই জবটার জন্য এলএমআই আবেদন করবে আপনার জন্য এবং সেটার ১,০০০ কেনেডিয়ান ডলার ফি বাই ল এমপ্লয়ার দেবে আপনাকে। সেই এলএমআই এর রিপোর্টটা সে দেবে, জেনুইন জব অফারটা সে দেবে। তারপরে আপনার সমস্ত রকম প্রস্তুতি, বাকি সব ডকুমেন্টেশন নিয়ে আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে, বাংলাদেশে যদি অবস্থান করে থাকেন তাহলে সিঙ্গাপুর অফিসে আপনি আবেদন করবেন। এটা পুরোপুরি স্বচ্ছ একটা প্রক্রিয়া এবং এটা ঘরে বসে চেষ্টা করা যায়, যাদের এই যোগ্যতা দক্ষতা আছে তেমন একটি প্রক্রিয়া। আর যারা চুপি চুপি গোপনে ওই কোনো প্রতারককে ইমো নাম্বারে টাকা পয়সা দিয়ে কোনো যোগ্যতা দক্ষতা ছাড়া কানাডা থেকে জব পাবার স্বপ্ন দেখবে, ১০০% নিশ্চিতভাবে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আল্লাহ যেন দয়া করে আমাদের এটা বোঝার তৌফিক দেন, যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি। আমি এখন কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে আছি, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশন, যেটা সেইখানটায় আমি লিখেছিলাম লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছেন আপনারা, ৮টা জবের বিজ্ঞাপন দেখাচ্ছে। একটা কুইবেক প্রদেশে, তারপর একটা মার্কহাম অন্টারিওতে, আহ, তারপর একটা টরন্টোর পাশের শহর মিসিসাগায়, নর্থ ইয়র্ক অন্টারিও, ব্র্যাম্পটন অন্টারিও, ভ্যানকুভারে ব্রিটিশ কলাম্বিয়ার, তারপরেরটাও ভ্যানকুভার, শেষেরটাও ভ্যানকুভার। ল প্রফেশনাল কর্পোরেশন, এইখানে দেখতে পাচ্ছেন সংস্থার নামও দেয়া আছে। অগস্টের ২০ তারিখে এই বিজ্ঞাপনটা হয়েছে। এখানে আরেকটি কথা বলতে চাই, দু একজনকে দেখি যখন কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকের কোনো এই ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত অংশ থেকে যখন কোনো বিজ্ঞাপন আমি শেয়ার করি এবং সেখানে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ক ভিডিও যখন আপলোড করি, এক দুইজন এসে নিচে বলেন যে এগুলো কোনোদিনই বাইরে থেকে পাওয়া যাবে না, এগুলা কেনেডিয়ান সার্টিফিকেশন লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এই জাতীয় কথাবার্তা। আমাদের একটা জিনিস হয়, ওনারা বুঝতে ব্যর্থ হন অথবা ইচ্ছা করে এসেই এগুলা বলতে থাকেন। একটা জিনিস বুঝতে হবে, আপনারাও দেখতে পাচ্ছেন এটা কানাডা গভর্নমেন্টের জব ব্যাংক। তো কানাডা সরকারের জব ব্যাংকের আমি যে এখন যে সেকশনটা আপনাদের দেখাচ্ছি, আমি এই লিঙ্কটা নিচে কমেন্ট সেকশনে দিয়েও দেব। সেইখানে কোনো বিজ্ঞাপন যখন কানাডা সরকারের অফিসিয়াল সাইটে ছাপা হচ্ছে, সরকার তো এটা জেনেই এটা ছাপছে বা ছাপার অনুমতি দিচ্ছে, এখানে প্রকাশ করার অনুমতি দিচ্ছে যে এখানে ফরেন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ফরেন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে কিন্তু তাদের কখনোই নেওয়া হবে না, এই যদি ঘটনা হয় তাহলে সরকার এটা ছাপতে দিচ্ছে কেন? খুব মানে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন। ২ নাম্বার হচ্ছে, কানাডা সরকার যে এই বছরে এত কাটছাটের পরও ৮২,০০০ শুধু ক্লোজড ওয়ার্ক পারমিট দিয়ে দক্ষ কর্মী আনার ঘোষণা দিয়েছিল বছরের শুরুতে। এখন তো আমরা ৯ নাম্বার মাসে বসে আছি, অর্ধেকের বেশি চলে এসছে। সেই কর্মীগুলো আসবে কিভাবে? সরকার নিজে তো নিয়ে আসছে না, সেই কর্মীগুলো আসবে প্রাইভেট অর্গানাইজেশন গুলোর এই যে বিজ্ঞাপনের মাধ্যমে সারা দুনিয়া থেকে যারা আবেদন করবে তাদেরকে এলএমআই দিয়ে, এলএমআই এর মাধ্যমে এলএমআই এর খরচ বাধ্যতামূলকভাবে কোম্পানি বহন করবে এবং এলএমআই রিপোর্ট এবং জেনুইন জব অফার দিয়ে, আমি শুরুতে যেমনটা বলেছি, তারপরে সেই কর্মীরা নিজেরা সরকারের কাছে আহ, ইসের ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালের জন্য নিজে আবেদন করবে, আবেদনকারী নিজে অথবা কোনো একজন লাইসেন্স কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, অর্থাৎ রেগুলেটেড কেনেডিয়ান কোনো ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে আবেদন করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। কিছু নেতিবাচক মানসিকতায় আক্রান্ত মানুষ পৃথিবীর সবকিছুর মধ্যেই, সোশ্যাল প্ল্যাটফর্মে এরা ঢুকেই হচ্ছে নেতিবাচক কথা বলার জন্য।
সেই জন্য এগুলো পাত্তা দেবেন না। আপনি ঘরে বসে যখন আপনার যোগ্যতা দক্ষতা নিয়ে কোনো একটি চাকরির জন্য চেষ্টা করছেন, সেটা কানাডা সরকারের এই উন্মুক্ত সেকশনে হোক যেখানে বিদেশি প্রার্থীরা আবেদন করতে পারে, কিংবা সেটা নিউজিল্যান্ডে হোক, অস্ট্রেলিয়া হোক, সেই পেশাটির যদি এখন ডিমান্ড থেকে থাকে এই দেশগুলোতে, ইউরোপে হোক, আপনি এই মানে নেতিবাচক মানসিকতা আক্রান্ত মানুষদের, এই টক্সিক মানুষদের কথাবার্তায় পাত্তা দেবেন না। আপনি চেষ্টা করে যাবেন না, কারণ আপনি কিছু হারাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন ঘরে বসে যোগ্যতা দক্ষতা নিয়ে, এবং সেই চেষ্টার বলে এটা আপনার, এর সাথে আপনার রুটি রুজি জড়িত। আল্লাহ হয়তো আপনার একটা নতুন পথ খুলে দেবেন, আল্লাহ ভালো জানেন। আমরা যেন আমাদের সর্বোত্তম চেষ্টাটা করি, এবং সেটা 100% বৈধ পথে, আল্লাহর পথে থেকে, আল্লাহর দয়া নিয়ে। এই হবে আমাদের সবসময়ের কৌশল। চলুন এবার চট করে একটু আমরা জবটা দেখি। এই কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, এদের অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন। অ্যাড্রেসটা আপনি তুলে গুগলে ছেড়ে দিলেই একদম গুগল ম্যাপের মধ্য দিয়ে আপনি অফিসটা দেখতে পাবেন। জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে, এগেইন আমি এটা দিয়ে দিচ্ছি নিচের কমেন্টে। অন সাইট 36 থেকে 37 কানাডিয়ান ডলার পার আওয়ার, নেগোশিয়েট করবে 30 থেকে 40 ঘন্টা। যদি 36ও হয় আর 30 ঘন্টা হয়, তাহলেও 900 ঘন্টার উপর, $900 উপরে দাঁড়ায় উইকলি ওয়েজ। দেখতে পাচ্ছেন, $900 উপরে। তার মানে চার সপ্তাহে এটা 4 9 3600, 4000 থেকে $5000 মধ্যে চাকরি এটা। মোটামুটি ভালো। এই স্যালারিতে আসলে প্রেরি 3টা প্রভিন্সে আসলে তো আপনার একজনের চাকরিতেই আপনি আরামসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রেরি 3টা প্রভিন্স, আমাদের প্রভিন্স আলবার্টার রাজধানী এডমন্টনে আপনি যদি আসেন, ভালো এলাকাগুলোতে এই মানে ভালো রেসিডেন্সিয়াল ফ্যামিলি রেইজ করার জন্য যে ভালো একদম রেটেড এইখানে নেইবারহুড গুলো, সেগুলোতে আপনি এই বেতন দিয়ে আরামসে 2 বেডরুমের বাসা ভাড়া করে, সংসার খরচ দিয়ে, বাস পাস, ট্রেন পাস বা গাড়ি কিনলে, গাড়ির দাম তো এখানে অনেক কম জানেন, সুন্দর মতো চলতে পারবেন। প্রেরি 3টা প্রভিন্সের কথা বলেছি কিন্তু আমি। কিন্তু এটা ব্রিটিশ কলাম্বিয়া ইসেতে, কি বলে, অন্টারিওতে, মানে 1 বেডরুমের বাসা যেটা আমাদের এখানে এখন 1300 1400 1500, সেটা ওইখানে কিছু কমেছে গত এই 1 বছরের। কমার পরেও 2500 থেকে 3000-এর মধ্যে, কমার পরেও কিন্তু এটা। সুতরাং এই বড় গ্যাপটা থেকে যাবে। সো ওইসব প্রভিন্সে যাওয়া মানে হলো দুজনে চাকরি করতে হবে, মানে আয়ের পথ বাড়াতে হবে, তাছাড়া ওখানে কঠিন জীবন হবে। এটা যেন আমরা একটু আমলে রাখি। আমি এবার বাকিটুকু দেখাচ্ছি। ইংরেজি লাগবে, মানে আইএলটিএস। এখন তো সামনে সিদ্ধান্ত হবে টোফেলও দেয়া যাবে, আর এই জবগুলোতে পিটিই কোড টেস্টও দেয়া যাবে এগুলোর বেলাতে, তাছাড়া আইএলটিএস। কলেজ ডিগ্রি আপনার লাগবে, সেটার ইসিএ, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট লাগবে, 7 মাস থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, দেখতে পাচ্ছেন। ওয়ার্ক মাস্ট বি কমপ্লিটেড অ্যাট দ্য ফিজিক্যাল লোকেশন, ওদের যেটা অ্যাড্রেস অফিস, সেখানে আপনাকে অফিস করতে হবে। জেনারেল ল প্র্যাকটিস, এটার নেচার, টাস্ক হলো কোঅর্ডিনেট the flow of information, open and distribute regular and electronic incoming mail and other material, schedule and confirm appointment, maintain filling system, record and prepare minutes of court sessions, meeting conference, determine and establish office procedures and routine, arrange travel related itineraries and make reservation, প্রিপেয়ার দ্য কি করেসপন্ডিং অ্যান্ড লিগাল ডকুমেন্টেশন ইত্যাদি। যারা এই মানে আইন নিয়ে পড়াশোনা করেছেন, এই যে কোর্ট সেশনে যাদের অভিজ্ঞতা আছে, যারা বুঝতে পারছেন যে এইটা আপনার জন্য এবিসির জব, এগেইন তাদের চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই। টাকা পয়সা তো 1 টাকাও লাগছে না আপনার। আপনার এলএমআই এর পেমেন্টটাও করবে বাধ্যতামূলক ভাবে, ওই $1000 দেবে আপনার এমপ্লয়ার। আপনার খরচ হচ্ছে এখানে একটু সময়ের বিনিয়োগ। সুন্দর করে একটি কেনেডিয়ান প্রোফাইল বানান, কভার লেটার লেখেন, আর যদি কভার লেটারটাও পিডিএফ করে অ্যাটাচমেন্টে দিতে হয়, তাহলে একটা ছোট্ট ইন্ট্রো লেটার লেখেন, কভার লেটারটাকে ফোকাসে রেখে লিখে আপনি আবেদন করে দেবেন। আর তারপরে ফাইনালি আপনার যখন আবেদন করতে হবে, তখন সরকারের ফি, সেটাও সম্ভবত $200-এর নিচে, চেক করুন। আর ওই যে ঢাকায় গিয়ে আপনার থাম ইমপ্রেশন দিতে হবে, সেইটা $80-85 মনে হয়। কোনো একজন আরসিআইসি কে মানে আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে যদি আপনি তার মাধ্যমে আবেদনটা করেন, তখন আরসিআইসির ফিটা আপনি দেবেন। সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। এই হচ্ছে আপনার খরচ। এটা যে কেউ একটু পড়াশোনা করলে, সাইটে গিয়ে মানে কয়েক মিনিট খরচ করলেই জানতে পারে যে কানাডায় আবেদনে আসলে কি খরচ হয়। শুধুমাত্র না জানা মানুষগুলো, যারা কোনো যোগ্যতা দক্ষতা নাই, বাংলাদেশে হয়তো একটা পিয়নের চাকরি পাওয়ারও যোগ্যতা নাই, আমি সম্মান রেখেই বলছি, বাস্তবতাটা বলছি, কিন্তু তারা ঘোরের মধ্যে থাকে,
আর লোভের মধ্যে থাকে যে চুপি চুপি গোপনে ওই যে সেই ইমো নাম্বার নিয়ে বসে থাকা ইবলিশ শয়তানের দোসরদের। শয়তানের কাজ তো শুধু ছদ্মবেশ ধারণ করা আর মানুষকে ধোকা দেয়া, এরা সবাই শয়তানের অনুসারী। ওই ওদের সাথে যুক্ত হয়ে সে গোপনে গোপনে কানাডা চলে আসবে। তাকে যে সমস্ত জেনুইন জিনিস নিয়ে ঢাকা ইমিগ্রেশন পার হতে হবে, তাকে যে সিঙ্গাপুর অফিসে সবকিছু পাঠাতে হবে, এই সহজ সাধারণ জ্ঞানটুকু আনফরচুনেটলি একটা অংশের মাথাতে বেলাতে কাজ করে না। আল্লাহ দয়া করে তাদের বোধোদয় দিন, আল্লাহ দয়া করে তাদের তৌফিক দিন প্রকৃত জিনিস জানার জন্য। আমরা এটা এখন একটু শেষ করছি। ওটা আমি পড়ে শোনালাম। ওয়ার্ক কন্ডিশন, ফার্স্ট পেজ এনভায়রনমেন্ট, ওয়ার্ক আন্ডার প্রেশার, টাইট ডেডলাইন, personal suitability, accurate, client focus, dependability, efficiency, personal skills, excellent oral communication, excellent written communication. আপনি যখন আইএলস এ 5.5-6 পাবেন তখন আলটিমেটলি আপনি আইন এবং সাথে আইনের যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই সমস্ত কিছুই আপনার একদম নখদর্পণে থাকবে। আপনি খুব আরামসে এই কাজগুলা করতে পারবেন। এইগুলা এক্সেলেন্ট বলে কিন্তু ওরা আপনাকে নেটিভ লেভেলের ইংলিশ বলতে হবে এটা কখনোই মনে করে না। এটা কিন্তু নিশ্চিত থাকবেন, কারণ হচ্ছে এইখানে আপনি যখন আসবেন বা আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে তাহলে সমস্ত শহরে আপনি দেখুন টিয়ার ক্যাটাগরি 2 জব, 3 জব, 4 জব, 5 জব করছে হলো মেইনলি ইমিগ্রেন্টরা। মেইনলি ইমিগ্রেন্টরা, তারা সবাই কি নেটিভ ইংলিশ বলে? এটা তো সম্ভবই না। এখানে যে ইন্ডিয়ান, ফিলিপিনো, চাইনিজরা কাজ করে, বাংলাদেশিও কিছু কাজ করে, পাকিস্তানিরা, তারা কোন ইংলিশ বলে? তারা ইএসএল হিসেবে, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার হিসেবে যেরকম বলার কথা সেটাই বলে। আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ ইজ দ্য কি, ইজ দ্য আইডিয়া অফ মডার্ন কমিউনিকেশন। এইটুকু মাথায় রাখবেন। যে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র হিসেবে আইএলস এর রেজাল্টটা জুড়ে দেবেন, ম্যান্ডেটরি ক্লজ হিসেবে মনে রাখেন। সো অর্গানাইজড, রিলায়েবিলিটি, টিম প্লেয়ার, এবিলিটি টু মাল্টিটাস্ক। আর হু ক্যান অ্যাপ্লাই সবসময় এই হচ্ছে মূল জায়গা। কেনেডিয়ান সিটিজেন লেখা আছে প্রথমে, সিটিজেন, পার্মানেন্ট রেজিডেন্ট, টেম্পোরারি রেজিডেন্ট। 2 নাম্বার লাইনটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা বাইরে থেকে যারা, দেখুন ক্লিয়ারলি বলা আছে আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট, আপনারা উইদাউট ওয়ার্ক পারমিট তারা আবেদন করতে পারবে। এগেইন কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে কিন্তু এটা বলা আছে, সরকার এটা জেনে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশন এটা দিচ্ছে। সুতরাং বুঝে না বুঝে যারা নেতিবাচক কথা বলে এদের থেকে দূরে দূরে থাকবে। ডিরেক্ট অ্যাপ্লাই, এই জব ব্যাংকে গিয়ে একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলুন, ওইখানে সিভিটা আপলোড করে রাখুন, আপনার প্রোফাইলটা, আর তারপর ডিরেক্ট অ্যাপ্লাই করে দিন। অথবা ইমেল করুন, এই যে ইমেল অ্যাড্রেসটা ওদের দিয়ে দিয়েছে সেখানে। কবের মধ্যে? 19 সেপ্টেম্বর। আজকে আমরা আছি সেপ্টেম্বরের 4 তারিখে। সুতরাং আপনার ইসিএ রেডি থাকলে, আপনার আইএলস এর জিটি স্কোর রেডি থাকলে আপনি সুন্দর করে একটা প্রোফাইল কভার লেটার বানিয়ে করে দিন। এবং এই আবেদন আমি সবাইকে বলছি, আপনার এনওসি অনুযায়ী এই আবেদন বাংলাদেশ থেকে যারা কানাডা বিষয়ে আগ্রহী, টিআর ক্যাটাগরি 3 এর মধ্যে জব হলে, আচ্ছা এটার ক্যাটাগরিটা আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন 13111, তার মানে এটা টিআর ক্যাটাগরি 3 এর মধ্যে জব। সেকেন্ড ডিজিটটা হচ্ছে ক্যাটাগরি নির্ধারণ করে। তার মানে হলো এই চাকরিটি আপনি 1 বছর করলে সাধারণ নিয়মে আপনি সপরিবারে আপনার স্পাউস সহ 22 বছরের নিচে যত বাচ্চা আছে সবাইকে সহ সিইসি হিসেবে পিআর এর আবেদন করতে পারবেন। 100% কানাডা সরকারের আইন বলছি আমি, 4 সেপ্টেম্বর 2025 ইমিগ্রেশন রুল পরিবর্তনও হয় কিছুদিন পর পর। আমি এই জন্য ডেটটা বললাম যে আজকে পর্যন্ত এটা অনুমোদিত। সুতরাং এই চেষ্টাটা যাদের আমাদের যোগ্যতা দক্ষতা আছে তার এবং কানাডা বিষয়ে আমরা যারা আগ্রহী তারা কেন করব না। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যারা এই বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডাতে চেষ্টা করছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টাকে কবুল করে নিন।